মিনিষা আশেপাশে তাকিয়ে একজনকে খুঁজতে ব্যস্ত। তাবাসসুম মিনিষাকে লক্ষ্য করে মুচকি হাসি দিয়ে বলে, শায়ের স্যার হয়তো এখনো আসেনি। মিনিষা চোখ গরম করে তাবাসসুমের পানে চায়। তাবাসসুম মেকি হেসে অন্যদিকে ঘুরে যায়। কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হয় আরাফাত ও হিসাব। আরাফাত সকলের উদ্দেশ্যে বলে, সবাই কি এসে পড়েছে? আর কেউ বাকি নেই তো? জি ভাইয়া, সবাই এসে পড়েছে। তাহলে সিরিয়াল করে সবাই বাসে যেয়ে বসে পড়ো। 2টা বাস বুক করা হয়েছে। আমারও হিসাবের গ্রুপের সকলের প্রথমে বাসে বসবে, আর ডাক্তার সাহেবের গ্রুপের সকলে দ্বিতীয় বাসে বসবে। আমাদের গ্রুপের যে কজন মেম্বারের প্রথম বাসে জায়গা হবে না, তারা দ্বিতীয় বাসে বসে পড়বে। সবই বুঝতেছো আরিফাত ভাইয়ের কথা? জি। সবাই এক এক বাসে উঠে পড়ে। রিয়ারা সবাই শাহেরের গ্রুপে। তারা ছন্ন হয়ে শাহেরকে খুঁজছে, কিন্তু অদৃশ্য শাহের। গ্রুপ লিডারই যদি এরকম অদৃশ্য হয়ে যায় তাহলে কেমনে হবে? দ্বিতীয় বাসে স্যার ম্যামরাও বসবে। রূপসা আগের থেকে দ্বিতীয় বাসে বসে আছে। তাবাসসুম রূপসাকে দেখে বিড়বিড় করে মিনিষাকে বলে, কিরে, এই মেয়ে কেন যাচ্ছে? যেতেই পারে, তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? না মানে, ট্যুর তো শুধু আমাদের জন্য, দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীদের জন্য। এই রূপসা তো ইন্টার্নশিপে আছে। উফ, হয়েছে, অন্যের বিষয় ভাবা বন্ধ কর। মিনিষার কথায় চুপ হয়ে যায় তাবাসসুম। গোমরা মুখ করে বাসে উঠে পড়ে। তাবাসসুমের পেছন পেছন মিনিষাও বাসে উঠে যায়। বাসের ভিতর বসে নিয়ে গ্যাঞ্জাম চলছে। সবাই জানালার কিনারে বসতে চায়। হঠাৎ ভুলবশত একজন মেয়ে তাবাসসুমকে ধাক্কা দেয়। তাবাসসুম আবার তাল সামলাতে না পেরে মিনিষাকে ধাক্কা দেয়। দুপা পিছিয়ে যায় মিনিষা। তার পিঠ ঠেকে যায় কারো প্রসন্ন বুকের উপর। পেছনের মানুষটাকে দেখার জন্য পেছনে ফিরতেই মিনিষার আঁখি জোড়ায় ধরা দেয় শাহেরের গম্ভীর মুখখানা। দ্রুত সরে যায় মিনিষা। শাহের গম্ভীর হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই কি বাচ্চামো শুরু করেছেন? এভাবে চললে ট্যুর আনন্দময় কিভাবে হবে? সবাই একটি একটি করে সিটে বসে পড়েন, বেশি সময় নেই কিন্তু। বাসের প্রথম সিটে বাম পাশে জায়গা দখল করে বসে আছে রূপসা। অন্য পাশের সিট এখনো খালি, কাউকে বসতে দিচ্ছে না রূপসা। মিনিষা তাবাসসুমকে নিয়ে বাম পাশে দ্বিতীয় সিটে বসে পড়ে। জানালার সামনে তাবাসসুম বসে, কারণ তাবাসসুম আবার বমি করে। আরামে বসে মিনিষা শান্ত দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে। তাদের ওপর পাশে রিয়ারা বসেছে। এক এক করে সবাই বাসে উঠে পড়ে। তারপর চলতে থাকে বাস। তাবাসসুমের বকবকও শুরু হয়ে যায়। রূপসার পাশের সিট ছাড়া আর কোনো সিট বাকি নেই। শাহের অস্বস্তিতে পড়ে যায়। তাই না বসে সে দাঁড়িয়ে সবাইকে এটা সেটা বলতে থাকে। মিনিষা বিরক্ত হয়, কারণ শাহের বরাবর তার সামনেই দাঁড়িয়ে আছে। বাস আপন গতিতে চলতে থাকে। প্রথমে খুলনা যাবে, তারপর খুলনা থেকে মোংলা যাবে, সেখান থেকে ট্রলার বুক করে সুন্দরবন পৌঁছাবে। হোটেলে আগে থেকেই বুক করে রেখেছে আরাফাত। এক রুমে 4 জন করে থাকবে। সুন্দরবন পৌঁছে সবাই আগে হোটেলে উঠবে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হবে। রাত হওয়ার আগেই আবার হোটেলে ফিরতে হবে, গাইডদের করা আদেশ। মুখ কুঁচকে বসে আছে রূপসা। সে আগে আগে বসে বাসে উঠে শাহেরের জন্য জায়গা রেখেছিল, কিন্তু শাহের তো বসলই না, বরং হাতির মতো মোটা একজন স্যার বসে পড়ল। তার উপর সে এত সেজেগুজে এসেছে শাহেরের জন্য, কিন্তু শাহের একবার ভুল করেও তার দিকে তাকালো না। রূপসা দুঃখ কষ্ট পারে না, চিৎকার করে কেঁদে দেয়। শাহেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে ভালো সেজে রিয়া বলে, স্যার, আপনি চাইলে আমার পাশে বসতে পারেন। না মিস রিয়া, আপনি শান্তিতে বসুন। তাবাসসুম মুখ বেঁকিয়ে দেয় রিয়ার কথা শুনে। শাহের তাবাসসুমকে ইশারায় কিছু একটা বলে। তাবাসসুমও চটজলদি বুঝে ফেলে শাহের কথা। তাবাসসুম ভদ্র সেজে বলে, স্যার, আপনি এখানে বসেন। মিনিষা, তুই একটু আমার পাশে চেপে বস, তাহলে স্যারের জায়গা হয়ে যাবে। স্যার কি বাচ্চা যে এতটুকু জায়গায় তার হয়ে যাবে? হবে হবে, তুই এদিকে চেপে বস। মিনিষা বুঝলো এইসব তাবাসসুম ও শাহেরের চাল। রাগ হওয়ার সত্ত্বেও কিছু বলল না। তাবাসসুমের কিনারে চেপে বসে পড়ে। শাহের প্রাপ্তির হাসি দিয়ে বসে পড়ে মিনিষার পাশে। একদম মিনিষার গায়ের সাথে লেগে অস্বস্তিতে পড়ে যায় বেচারি মিনিষা। কিন্তু কি আর করার। মিনিষা ফোন বের করে ফোনের ভিতর ঢুকে পড়ে। শাহের মিনিষাকে পরোক্ষ করে মিনিষার কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলে, পাশে এত হ্যান্ডসাম স্বামী বসে আছে, আর আপনি কি না ফোনের ভিতরে মুখ গুজে আছেন?
মিনিশা মাথা ঘুরিয়ে তাবাস্সুমের দিকে তাকালো। কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে রেখেছে তাবাস্সুম। মিনিশা দাঁত কিরমির করে শাহেরকে বলে, আপনার সাহস দেখে অবাক হচ্ছি। একে তো আমার পাশে বসেছেন, তার উপর আবার আমার গায়ের সাথে লেগে। মানে আপনি কি সত্যি চান আমি আপনার সুস্থ সবল মাথাটা ফাটিয়ে দেই? মাথা ফাটিয়ে দিব, মাথা ফাটিয়ে দিব, এই কথাটা ছাড়া আর কোনো বাক্য কি আপনার মুখ থেকে বের হয় না? প্রতিদিন কি তিতা করলা খান নাকি? রূপসা আপু অনেক স্বাদ করে আপনার জন্য তার পাশে জায়গা রেখেছিল, সেখানে বসলেই পারতেন। শুধু শুধু আমার সুন্দর জার্নিটা কেন নষ্ট করছেন? দাঁড়ান দিয়া, জানি আপনাকে কি বলতো। ও হ্যাঁ, মিনেশা বেবি। তো মিনেশা বেবি, আর ইউ জেলাস? নো, নট আই অ্যাম। দূরে সরে বসুন, ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। আজকের নতুন লুকে আপনাকে একটু বেশি পবিত্র ও মায়াবী লাগছে মেহুনেশা। কতবার লাগবে আপনার চোখে? ছি, ভাষা। আমিও কিন্তু চাইলে লেম ভাষায় কথা বলতে পারি, কিন্তু পরে আপনি শরমে লাল টমেটো হয়ে কান চেপে ধরবেন, বুঝলেন? ওই পাশে রিয়া, তারপর সামনে রূপসা আপু আছে, তাদের সাথে এইরকম রসের আলাপ করুন। তারা খুশি হবে। দয়া করে আমাকে জ্বালাতন করবেন না। রসের আলাপ? আবারও লেম ভাষা? কিন্তু আমি তো আপনার সাথেই বলবো। হঠাৎ কিছুর সাথে বাস ভীষণ জোরে ধাক্কা খায়। পুরো বাস নড়ে ওঠে। শাহের মিনিষার একদম মুখের কাছে চলে যায়। আরেকটুর জন্য মিনিষার গালে তার অধরের স্পর্শ লাগেনি। মিনিষা তৎক্ষণাৎ ভড়কে গিয়ে শাহের দিকে তাকাতে গেল। তাদের দুজনের নাকের সাথে নাক বাড়ি খায়। মিনিষা নিজের নাক ধরে তাবাস্সুমের দিকে ঘুরে যায়। শাহের মুচকি মুচকি হেসে নিজের চুলে হাত গলিয়ে দেয়। তাবাস্সুম চোখ খুলে মিনিষার নাকের দিকে তাকায়। কিরে, তোর নাকে আবার কি হলো? এরকম লাল টমেটো হয়ে আছে কেন? তোর মাথা আমার মুন্ডু হয়েছে। তাবাস্সুম, আপনার বান্ধবীর মাথায় একেবারে গিয়েছে। আপনি চুপ থাকুন। নাকে কি হলো বল তো। কিছু হয়নি, তুই আমার জায়গায় এসে বস, আমি জানালার পাশে বসবো। স্যার ঠিকই বলেছে, তোর মাথাটা পুরোপুরি গেছে। তুই আয় না। না, তোর জামাইয়ের সাথে তুই বস, আমি এখন একটা ঘুম দেব। একদম ডাক দিবি না। শহর ছেড়ে বাস গ্রামে প্রবেশ করেছে অনেক আগেই। অপূর্ব কিছু দৃশ্য সবার মন মুগ্ধ করে দেয়। সবাই বেশ আনন্দ করার মুডে আছে। গান নাচে মাতিয়ে তুলছে জার্নি। আজ সকাল থেকে রোদের প্রচণ্ড তাপ। এখনও আকাশে সূর্যের চকচকে কিরণ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারপাশে। মিনিষা এক মনে বসে সবার কাণ্ড দেখছে। বোরিং যাতে না লাগে তাই সবাই বিভিন্ন ধরনের খেলা খেলছে। তার মধ্যে ট্রুথ অ্যান্ড ডেয়ার অন্যতম। যেহেতু এখানে বোতল রাখার মতো কোনো জায়গা নেই তাই সিরিয়াল মতো খেলছে। একজনের পর একজনের বাড়ি আসছে। মিনিষা খেলছে না, শুধু দেখছে তাদের খেলা। শাহেরও তাদের সাথে খেলছে। এখন শাহেরের বাড়ি ট্রুথ ধরার। রূপসা চেঁচিয়ে বলে ওঠে, সাহের, জলদি চলো। তুমি কোনটা নিবে? ট্রু নিব। স্যারকে আমি ট্রু জিজ্ঞেস করব। না, আমিই করি। ঠিক আছে আপু, করো। ভালোবাসার মানুষ আছে? এটা ছাড়া কি আর কোনো প্রশ্ন আপনার পান না? বলো জলদি। হ্যাঁ আছে, নিজের থেকেও বেশি ভালোবাসি একজনকে। শাহেরের কথায় রূপসার চেহারায় আমাবস্যা নেমে আসে। মুখ ছোট করে শাহেরকে জিজ্ঞেস করে, কে সে ভাগ্যবতী মেয়ে? তোমার গফ হয় নিশ্চয়। নাম কি? ভালোবাসলে যে শুধু গপকেই বাসতে হবে এমন কোনো কথা নেই। জীবনে আরও অনেক ভালোবাসার মানুষ থাকে। এবার শাহেরের কথায় খুশিতে চকচক করে ওঠে রূপসার মুখ। স্বস্তির নিঃশ্বাস নিয়ে গদগদ করে বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। বেশ ঘন্টাখানিক জার্নি করে বাস খুলনা ছাড়িয়ে মোংলায় আসে। মধ্যে বাস একটা হোটেলের সামনে থেমেছিল। সবাই হালকা পাতলা খাবার খেয়ে ফ্রেশ হয়ে নেয়। আরাফাত আর শাহের আগে আগে নেমে পড়ে বাস থেকে। ট্রলার ভাড়া নিতে একটু ঝামেলায় হয়েছিল। পরে শাহের সব ঠিক করে তাদের বুঝিয়ে সুঝিয়ে দুইটা ট্রলার ভাড়া নেয়। এক এক করে সবাই বাস থেকে নেমে ট্রলারে উঠে পড়ে। অনেকেই প্রথমবার ট্রলারে উঠছে, তাদের মুখে খুশি যেন উপচে পড়ছে। 2 ঘন্টার মধ্যে ট্রলার সুন্দরবনের করমজলে যেয়ে থামে। ধীরে সুস্থে সবাই নেমে পড়ে ট্রলার থেকে। মিনিষা বেশ উপভোগ করছে নতুন জায়গা, নতুন আবহাওয়া। একটু বেশি রোমাঞ্চকর লাগছে মিনিষার। এখন কিছুক্ষণ হাঁটতে হবে। কয়েক মিনিট হাঁটলেই হিরন পয়েন্টের
নীলকমলে পৌঁছে যাবে। জঙ্গলের কিনারের রাস্তা দিয়ে সামনে এগোতে থাকে সবাই। মিনিষার হাত ধরে আছে তাবাসসুম। তাদের পেছনেই শাহের। গরমে ঘেমে নাজেহাল অবস্থা তার। সাদা রঙের শার্টটা ঘামে ভিজে চুপচুপ, বলিষ্ঠ শরীরের সাথে লেপ্টে আছে শার্টটা। হাতের ফুলে ওঠা পেশিগুলোর জন্য হাতের সেখানটা লাগছে, আর একটু হলে শার্ট ছিঁড়ে যাবে। মানে এত টাইট শার্ট পরার কোনো মানে আছে? ভেতরে যে কালো রঙের সেন্ডু গেঞ্জি পরেছে সেটাও ঘামের কারণে সম্পূর্ণ দৃশ্যমান। মিনিষা বাঁকা চোখে একটু পরপর শাহেরকে লক্ষ্য করছে। উফ, আর হাঁটতে মন চায় না। কোলে নিব? তুই আমাকে কোলে নিলে আর হাঁটতে পারবি না। আমি তোর চেয়ে বেশি মোটা। আর কিছু? হ্যাঁ, তুই একটু বেশি লম্বা, তবে তোর শক্তি আমার থেকে কম। এখন যদি চুপ না থাকিস তাহলে এখানেই তোকে রেখে আমরা চলে যাব। যা, তোর সাথে কাটতি, কথা বলবি না আমার লগে। মিনিষা হাসলো তাবাসসুমের বাচ্চামো দেখে। এই মেয়ে আর বড় হবে না। মিনিটখানেক হাঁটার পর তারা পৌঁছে যায় হিরন পয়েন্টের নীলকমলে। হোটেল আগে থেকেই বুক করে রাখা ছিল। বলা হয়েছিল কলেজের ছাত্রছাত্রী আসবে, অনেক বেশি রুম লাগবে তাদের। একজন প্রফেসর এগিয়ে যায় হোটেলের মালিকের সাথে কথা বলতে। বাকি সবাই হোটেলের আঙিনায় ঘুরে ঘুরে দেখতে থাকে। বিভিন্ন ধরনের ফুলের বাগান চারপাশে, মধ্যে গোল করে পাকা করা বসার জায়গা। রাতে এখানে আগুন ধরিয়ে পিকনিক করলে মন্দ হবে না, বরং ট্যুরটা আরও বেশি স্মরণীয় হবে। মনে ভাবল শাহের। যেই ভাবা সেই কাজ। এক কিনারে আরাফাত ও হিসাবকে ডেকে এই বিষয়ে আলোচনা করলো এবং সব ব্যবস্থা করতেও বলে দিল। এখন বিকেল 4টা বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই সবার বরাদ্দকৃত রুমে রেস্ট করতে চলে যায়। এক রুমে 2টা করে বিছানা, 2 জনের জন্য একটা। মিনিষা, তাবাসসুমও আরও 2টা মেয়ে তাদের রুমে। একজনের নাম হাফসা, আর একজনের নাম উর্মি। তাবাসসুমের সাথে ভালোই সম্পর্ক তাদের দুজনের। রুমে এসে এক এক করে 4 জন গোসল করে নেয়। তারপর বসে বসে এটা সেটা নিয়ে কথা বলতে থাকে। মিনিষা বসা থেকে উঠে তাদের রুমের সাথে অ্যাটাচ করা বেলকনিতে চলে যায়। এখান থেকে দূর দূরান্তে যে পর্যন্ত চোখ যায় সব সবুজ আর সবুজ। পুরো সুন্দরবনটাই যেন এখন মিনিষার চোখের সামনে। এক ঘাম ঝরানো গরমেও এক দমকা শীতল বাতাস এসে ছুঁয়ে যায় মিনিষার সর্বাঙ্গ। এর জন্যই বুঝি শাহের 3 তলার এই রুমটা তাদের দিয়েছে। মন হালকা হয়ে গেল মিনিষার। 2 ঠোঁট প্রসারিত হয়ে গেল আপনা আপনি। জোরে একটা নিঃশ্বাস নিয়ে ডান পাশে তাকাতেই ভ্যাবাচাকা খেয়ে যায় মিনিষা। ওই পাশের বেলকনিতে শাহের দাঁড়িয়ে আছে, শুধু একটা সেন্টু গেঞ্জি আর লুঙ্গি পরনে তার। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মিনিষা। শাহের মিনিষাকে দেখে বাঁকা হেসে হাত নাড়ায়। মুহূর্তেই বাস্তবে ফিরে আসে মিনিষা। রাগী চেহারা করে শাহেরের দিকে তাকায়। শাহের দূর থেকে রোমান্টিক ভঙ্গিতে হাতে চুমু দিয়ে সেটা ছুঁড়ে মারে মিনিষার দিকে। মিনিষা বিরক্ত হয়ে রুমে চলে যায়। সবাই তৈরি হয়ে হোটেলের আঙিনায় উপস্থিত হয়। এখন আশেপাশে কোথাও ঘুরতে বের হবে। শাহের সবাইকে পরোক্ষ করে বলে, এখন আমরা সামনেই দুবলার চরে যাব, সবাই একসাথে থাকবেন। গ্রুপ রেখে দূরে কোথাও যাবেন না। যেমন তেমন জায়গা নয় সুন্দরবন, যে কোনো সময় বিপদ আসতে পারে। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের বা গাইডদের বলবেন। বুঝেছেন সবাই? জি স্যার। সবাই দুবলা চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাছপালার মধ্যে দিয়ে হাঁটতে থাকে। নির্জন জঙ্গলে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়। সাবধানে পা ফেলে এগিয়ে যায়। বেশি সময় লাগে না দুবলা চরে আসতে। নদী দেখা যাচ্ছে। এই নদীর পানি যেয়ে পড়ে বঙ্গোপসাগরে। এই সময় নদীর পানি একটু বেশি। বাতাসে স্বচ্ছ পানিগুলো ঢেউ দিচ্ছে বারবার। একজন প্রকৃতি অনুভব করছে, কেউ কেউ আবার দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করছে। শাহের তাদের মধ্যে একজন। ছবি তোলা তার অন্যতম একটা প্রিয় শখ। হাতের ক্যামেরাটা বিয়ের পরপর কিনেছিল। অগণতিক ছবি তুলেছে এটা দিয়ে মিনিষার। ছবি তুলতে তুলতে শাহেরের নজর পড়ে নদীকন্যার উপর। চোখ বুজে আবহাওয়া অনুভব করছে মিনিষা। শাহের সেই মুহূর্তে মিনিষার অজান্তেই ফটাফট কয়েকটা ছবি তুলে ফেলে মিনিষার। রূপসা নিজের শাড়ি কুচিগুলো ধরে সাবধানতা অবলম্বন করে এগিয়ে আসে শাহেরের কাছে। শাহেরের আকর্ষণ পাওয়ার জন্য বলে, তুমি ছবি তুলতে ভীষণ ভালোবাসো সাহের? ভীষণ। তাহলে এই সুন্দর প্রকৃতির সাথে আমারও কয়েকটা সুন্দর ছবি তুলে দাও। অবশ্যই,
দাঁড়ান সামনে যে। শাহিরের কথায় খুশি হয়ে সুন্দর সুন্দর পোজ দেয় রূপসা। শাহিরও প্রফেশনাল ক্যামেরাম্যানের মতো ছবি তোলে। মিনিষা আর চোখে সবকিছুই পরোক্ষ করছে। তার দৃষ্টি প্রকৃতির মতোই শান্ত, তবে ভেতর ভেতর হয়তো কালবৈশাখী ঝড় হচ্ছে। আজকের জন্য ঘোরাঘুরি শেষ করে হোটেলে ফেরে সবাই। সন্ধ্যা হয়ে গিয়েছে, রক্তিম হয়ে আছে চারপাশ। আকাশে লাল বর্ণের তীর্ণ রেখা দেখা যাচ্ছে। রাতে বৃষ্টি হতে পারে, বাতাস একটু বেশি। সবাই যে যার মতো ঘুরছে হোটেলে, আবার কেউ কেউ এই শীতল আবহাওয়ায় ঘুম দিয়েছে। সাদা ও বিভিন্ন রঙের কৃত্রিম আলোয় চকচক করছে হোটেলের আঙিনা। বেলকনিতে দাঁড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে সবকিছু লক্ষ্য করছে মিনিষা। ওই তো শাহের আরাফাতদের সাথে কাজ করছে, রাতে আগুন জ্বালাবে তাই কাঠ সংগ্রহ করছে। আরেকদিকে বেচারি রূপসা কতভাবে চেষ্টা করছে শাহেরকে পটানোর, কিন্তু শাহের আদর্শ পুরুষ ঘুরেও তাকাচ্ছে না রূপসার দিকে। শাড়ি খুলে এখন একটা জিন্স প্যান্ট আর শর্ট টপস পরেছে। ওনার ছিটেফোঁটাও নেই শরীরে। টপসটা এতই ছোট যার দরুন রূপসার ফকফকা পেট একদম দৃশ্যমান। শাহেরের সামনে গিয়ে ইচ্ছে করে আরও বেশি করে নিজেকে আকর্ষণীয় করার চেষ্টা করছে। মানুষ সৌন্দর্য দেখতে নিজের শরীর উজাড় করে দিতেও দুবার ভাবে না। কিরে, কি করছিস এখানে একা একা দাঁড়িয়ে? তাবাস্সুমের কথার কোনো উত্তর দিল না মিনিষা। তাবাস্সুম নিরাশ হয়ে মিনিষার পাশে এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতে ঠাট্টার স্বরে বলে, ও সাইর স্যারকে দেখছিস? ভালো কিছু বলার আছে? আমি বুঝতে পারছি না, তুই এমন কেন মিনিষা? কি করেছি আমি আবার? শাহির স্যার তো তোকে সব খুলে বলেছে, তবুও তুই কেন এখনো তার সাথে এমন করছিস? মেনে নে না সব, আবারও নতুন করে শুরু কর সব। মুখে বলা যতটা সহজ, করা ততটাই সহজ হয় না। আমি তাকে আরেকটু জানতে বুঝতে চাই। আর কি জানাবার শোনার বাকি তোর? লোকটা তোকে মানাতে কম কিছু করেছে? বেহায়ার মতো পেছনে ঘুরছে তোর। পুরুষ মানুষ সে, তার উপর সুদর্শন। অনেক মেয়ে পেছনে ঘোরে তার। এভাবেই তাকে ইগনোর করতে থাকলে একদিন দেখবি সেও অন্য নারীতে আসক্ত হয়ে গিয়েছে, অন্য নারীর শরীরে সুখ খুঁজে বেড়াবে। তখন আলা তুই আফসোস করতে করতে মরবি। তাই তোর ভালোর জন্য বলছি, মিনিষা, লোকটাকে নিজের করে নে। যা আমার জন্য আরেক কাপ চা নিয়ে আয়। তাবাস্সুম রেগে যায় মিনিষার এইরকম খাপছাড়া ব্যবহার দেখে। প্রতিবারের মতো জরুরি কথার কোনো মর্যাদা দেয় না মিনিষা। অসন্তুষ্ট হয়ে ভেতরে চলে যায় তাবাস্সুম। মিনিষা আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, আপনি আমার আপন হয়েও হলেন না সাহের আনসারি। রাতে আগুন ধরানোর পরিকল্পনা থাকলেও সৃষ্টিকর্তা তা পূরণ করতে দিল না। রাত 8টা থেকে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। বৃষ্টি দেখে সবার মাথায় ঠাটা ভেঙে পড়ে। এভাবে বৃষ্টি হলে কাল সকালে তারা ঘুরতে যাবে কিভাবে? শাহের সবাইকে আস্থা দিল, রাতে বৃষ্টি হলেও কাল সকালে ঝলমলে রোদ উঠবে। যার যার রুমে আরামে শুয়ে বা বসে গল্প করছে সবাই। যেহেতু বৃষ্টি বৃষ্টি তাই রাতের খাবার আর একসাথে খাওয়া হয় না। হিসাবও আরও কয়েকজন মিলে সবার রুমে গিয়ে গিয়ে 4টা করে বিরিয়ানির প্যাকেট আর কোক দিয়ে যাচ্ছে। মিনিষাদের রুমে আসতেই হিসাব মিনিষার হাতে 1 প্যাকেট বিরিয়ানি ও একটা কোক দিয়ে বলে, মিনিষা বোন আমায়, তুমি একটু আরিফাত ভাইকে যেয়ে ওগুলো দিয়ে এসো। সে ঘুমিয়েছিল তাই আর জাগায়নি। ডান পাশের একদম কিনারের রুমটা তাই। কিন্তু ওই রুমে তো সাহের স্যার। না, সাহের স্যার, তার আগের রুমে। তুমি প্লিজ একটু সাহায্য করে বোন। আরও অনেক রুমে যেতে হবে আমার, তাই ওই কিনারে এখন যেতে পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ বোন, বড় বাঁচান বাঁচালে। কিনারের রুমে এসে দরজায় বাড়ি দেয় মিনিষা। কিন্তু আশ্চর্যের বিষয়, দরজা আগের থেকেই খোলা। মিনিষা ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে। অন্ধকারে ছেয়ে আছে রুমের ভেতর। মিনিষা ভাবলো হয়তো আরাফাত ঘুমিয়ে আছে, তাই সে কাশি দিয়ে গলা ঠিক করে বলে, আরাফাত ভাই রুমে আছেন? রুম এইরকম অন্ধকার করে রেখেছেন কেন? মিনিষার আওয়াজে হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে যায়। ওয়াশরুমে জ্বলন্ত লাইটের আলোয় ঘর আবছা আলোকিত হয়। একজন বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অন্ধকারেও অস্বস্তির কারণে মিনিষা ভালোভাবে তাকাতে পারছে না সামনে দাঁড়ানো লোকটির দিকে। তবে লোকটা যে শুধু হাঁটু পর্যন্ত
তোয়ালে পরা, এটা বুঝতে অসুবিধা হয় না মিনিষার। দৃষ্টি নিচের দিকে ঝুঁকিয়ে নিল মিনিষা। আরাফাত ভাইয়া, ওই যে হিসাব ভাই আপনার জন্য দিয়েছিল এইসব। হঠাৎই চারপাশ আলোকিত করে লাইট জ্বলে ওঠে রুমে। হঠাৎ চোখে আলো পড়ায় চোখ বুজে ফেলে মিনিষা। সামনের মানুষটা এগিয়ে এসে মিনিষার পেছনের দরজা লাগিয়ে দেয়।